সো এই সরকারের ম্যান্ডেট 18 কোটি জনগণের ম্যান্ডেট না, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোরালিও না, লিগালিও না। আপনি হিজবুত তাহরিরকে মার্চ করতে দিলেন, নিষিদ্ধ অর্গানাইজেশন, তাদেরকে হাজার হাজার লোক নিয়ে মার্চ করতে দিলেন, এবং আপনার প্রত্যেকটা ইন্টেলিজেন্স ইউনিট জানতো সপ্তাহ 2-1 আগে থেকে যে এই মার্চ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ইনারা যারা এই যে ভালো কাজগুলো করেছেন, ডক্টর ওয়াহিদুদ্দিন বলেন আর আপনার ডক্টর সালেউদ্দিন বলেন, হ্যাঁ, যারা ভালো কাজগুলো তারা হয়তো এই যে উল্টোপাল্টা জিনিসের বিরোধিতা করছে, এবং যেহেতু বিরোধিতা করছে সেহেতু যারা সমতাকে ধরে রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে, তারা হয়তো তাদের বিরুদ্ধে এই মুভমেন্টে আবার এনসিপিদেরকে নামিয়ে দিচ্ছে, এরকম হতে পারে। ইগেন, প্রতিদিন আমরা দেখি হাজারো গল্প, হাজারো তথ্য আমাদের কাছে পৌঁছাচ্ছে। কোনো কোনো গল্প, তথ্য, খবর, সেগুলো ন্যারেটিভ অনেক জরুরি হয়ে পড়ে। যে তথ্য কিংবা খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, সেখানে আমরা দেখি রাজনীতিবিদরা মূলত কথা বলেন দেশের স্বার্থ নিয়ে। দেশের স্বার্থের প্রসঙ্গ যখন আসে তখন তারা বলেন জনগণের স্বার্থের কথা। সেই জনগণের স্বার্থের কথা বলে তারা নানা দাবি, ইস্যু সামনে নিয়ে আসেন, কিন্তু দিন শেষে সেই দাবি কিংবা ইস্যু কতটা জনগণের স্বার্থে, দিন শেষে এই জনগণ তাদের কাছে কতটা মূল্যায়িত হন, যাদের কথা বারবার তারা বলতে থাকেন, সেই প্রশ্ন রেখে গেলাম এই আয়োজনে। সেই প্রশ্নগুলি আমি করতে চাই পোস্টের মাধ্যমে। আমি ফারহানা রহমান এই আয়োজনটি নিয়ে রয়েছি আপনাদের সাথে। দ্য পোস্ট সবসময়ই তথ্যের ন্যারেটিভ ভাঙার কাজ করে থাকে। সেই ন্যারেটিভ ভাঙার আয়োজনে আজ আমাদের সাথে রয়েছেন, অর্থাৎ দ্য পোস্টের মুখোমুখি হচ্ছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই জানতে চাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ফারহানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য। খুব ভালো আছি এবং খুব আনন্দিত বোধ করছি দি পোস্টের সাথে আলোচনায় বসতে পেরে। সো গ্ল্যাড। বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ এখন there are many ways of looking at this, মানে আপনি মাল্টিপলভাবে দেখতে পারেন। একদিকে বাংলাদেশ খুব ভালো আছে, কারণ 15 বছর বা 15.5 বছর যা কিছু পার করে এসেছে বাংলাদেশ, সেখান থেকে মানে সেগুলো যখন ছিল, স্থায়ীভাবে ছিল, তখন যেদিকে বাংলাদেশ যাচ্ছিল একেবারে মর্মান্তিক একটা একটা পাথ আমরা ট্রেড করছিলাম, সেখান থেকে আমরা ঘুরে এসেছি। সো এখন যেখানে আছি এর থেকে অনেক বেশি খারাপ জায়গায় থাকার কথা ছিল বা থাকতে পারতাম, সেই হিসেবে আমরা খুবই ভালো আছি। আবার আরেক দিক থেকে আমরা যদি চিন্তা করি যে গত 9 মাসে যা কিছু হয়েছে, হয়তো এখন যেভাবে আছি তার থেকে আরেকটু ভালো থাকতে পারতাম, সেই হিসেবে কিছু দূর হয়তো খারাপ আছি। সো ইট রিয়েলি ডিপেন্ডস, বাট আমি ইন টোটালিটি পুরোটা যদি একটা হিসাব নিকাশ করে বলতে চাই, আমি বলবো যে আমরা মোটামুটি বেশ ভালো আছি। তবে এখনও আমাদের অনেক ঝামেলা আছে, অনেক প্রবলেমস আছে যেগুলো আমাদের সম্মুখীন হতে হবে, যেগুলো আমাদের সলভ করতে হবে। এই সরকার কতটুকু কাজ করার এখতিয়ার রাখেন? কারণ ম্যান্ডেট বলে শব্দটির আবারও আলোচনায় এসছে, এই সরকারের ম্যান্ডেট আসলে কতখানি আছে, কি কি করার ম্যান্ডেট আছে? আপনার প্রশ্নটা অনেক লম্বা ছিল, আমি দুটো জিনিস অ্যাড্রেস করব। মেইন উত্তর দেব আপনি যে ম্যান্ডেটের কথা বলেছেন এটা। তবে শুরুতে একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। আপনি বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন, এটা শিক্ষার্থীদের আন্দোলন ছিল, এটা জনগণের আন্দোলন ছিল, এবং এই জনগণের আন্দোলনে সবচেয়ে সম্মুখভাগে তরুণরা ছিলেন। দিস ইজ উইদাউট ডাউট, সবচেয়ে সম্মুখভাগে তরুণরা ছিলেন, এবং এই তরুণদের ভিতরে অনেক শিক্ষার্থী ছিলেন। আমি শুধু অনেক শিক্ষার্থী বলবো না, আমি বলবো যে অলমোস্ট বাংলাদেশের হয়তো মেজরিটি শিক্ষার্থী এর ভেতরে ছিলেন, মেজরিটি শিক্ষার্থী ইফ নট অল। এবং একই সাথে বাংলাদেশের জনগণেরও মেজরিটি জনগণ এটার সাথে ছিলেন ইফ নট অল। কারণ আপনাকে যদি একটা উদাহরণস্বরূপ আমি বলি যে 5ই অগস্ট ঢাকা শহরের সকল মেজর হাইওয়ে প্রত্যেকটা স্কোয়ার মিটার একদম মানে গিজগিজ করছিল মানুষের জনসমাগমে। কত কোটি মানুষ ছিল এখানে হিসাব করা খুব মুশকিল, জাস্ট ঢাকা শহরের কথা বলছি। এবং 5ই অগস্ট পুরো বাংলাদেশের সব উপজেলা শহর বলেন, জেলা শহর বলেন, মেজর মেট্রোগুলো বলেন, সব জায়গায় একই চিত্র ছিল। সো বাংলাদেশের 18 কোটি মানুষের মিনিমাম 10 কোটি মানুষ সড়কে রাজপথে ছিল 5ই অগস্টে। সো তাহলে এটা পুরোপুরি জনগণের আন্দোলন ছিল। এবং আরেক দিক দিয়ে যদি আমরা তাকাই যে যারা সম্মুখভাগে আহত হয়েছেন, নিহত হয়েছেন, এই তালিকাগুলো যখন আমরা দেখি, আমরা মেজরিটি দেখি তরুণ, কিন্তু মেজরিটি আপনার শিক্ষার্থী নট নেসেসারিলি, কারণ আমরাও এই আন্দোলনের সাথে ছিলাম, আমরাও সম্মুখভাগের দিকেই ছিলাম। এবং যখন আমরাও আন্দোলনে লিপ্ত ছিলাম, আমাদের সাথে অনেক শিক্ষার্থী, তরুণ, অনেক ধরনের আপনার পর্যায়ের মানুষ, জনগণ ছিলেন। কিন্তু পরে অগস্ট মাসের পরে অগস্ট সেপ্টেম্বর যখন বারবার করে আমরা হাসপাতাল ভিজিটগুলো করেছি, সবচেয়ে
খারাপভাবে মানে মর্মান্তিকভাবে আহত যারা হয়তো হাত হারিয়েছেন, পা হারিয়েছেন বা জীবনের জন্য লড়াই করছেন, এদের মধ্যে খুব অল্প সংখ্যকই কিন্তু শিক্ষার্থী ছিল। সবাই তরুণ ছিল, বাট তরুণ ওই এলাকার তরুণ যারা দাঁড়িয়েছে, দৌড়েছে, ত্যাগ স্বীকার করেছে, নট নেসেসারি শিক্ষার্থী। সো মানে এগেন শিক্ষার্থীদের ছোট করা না, বাট একটা গ্রুপের ভেতরে এই আন্দোলনটাকে, যেটা বাংলাদেশের একটা গণ আন্দোলন ছিল, জাস্ট একটা গ্রুপের ভেতরে, কারণ লেবারের ছিল সব ধরনের, আপনি ফ্যাক্টরি লেবারের বলেন, স্ট্রিট লেবারের বলেন, সব ধরনের লোকজন ছিল, মানে আপনার হাউসওয়াইফস ছিল, মাদার্স ছিল। আমি পরপর 3 দিন আহত হয়েছি, 3 দিনই আমি দেখেছি এলাকার নারীরা এসে মানে পানি ওষুধ দেওয়া শুরু করেছে, শুধু আমাকে না, আমার সাথে যারা হতো সবাইকে। সো সবাই ছিল, সব স্তরের মানুষের আসলে অংশগ্রহণ ছিল। এটা কুক্ষিগত করা এই ভুল ক্যাশ হচ্ছে তাহলে নিশ্চয়ই হচ্ছে। সো এইটা আমি অত্যন্ত দুঃখজনক বলে মনে করি। এটা গেল আপনার, এই ভুল ক্যাশ করছে কে এবং তার পিছনের উদ্দেশ্য কি? আমি তো ম্যান্ডেটে যাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যান্ডেটে পরে আসি। এই ভুল ক্যাশ করছে কে? দেখেন, প্রথমত ন্যারেটিভগুলো যখন তৈরি হয়, আমরা শহুরের সমাজের কিছু অংশ আছে যারা ন্যারেটিভগুলো তৈরি করেন এবং তারা প্রচার করেন। তারা খারাপভাবে করেন তা না, সবসময় বুঝে করেন, না বুঝে করেন তা না, কিন্তু তারা মনে করেন, তারা বোঝেন, কারণ এটাকে আমরা বলি শিক্ষিত শহুরে সমাজ। তো এই শিক্ষিত শহুরে সমাজ যখন এই ন্যারেটিভগুলো তৈরি করে, তখন তারা যেভাবে দেখেছে ওটাকে বাস্তবতা মনে করে তারা ন্যারেটিভ তৈরি করে। সো তারা রাজপথে ছিলেন না, যারা, যেমন মনে করেন আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের আপনার উপদেষ্টারা আছেন, ইনারা তো রাজপথে ছিলেন না। এগেন ইনাদেরকে আমি নিন্দা জানাচ্ছি না রাজপথে না থাকার জন্য, ওনাদের যে বয়স, যে অভিজ্ঞতা, এখানে ওনাদের রাজপথে থাকার কথা না, তরুণরাই ইউজুয়ালি রাজপথে থাকে। বাট যেহেতু ওনারা রাজপথে ছিলেন না, রাজপথের বাস্তবতাটা নিয়ে ওনাদের খুব বেশি ভালো ধারণা নেই। রাজপথে আসলে কারা ছিল, কি হচ্ছিল, এগুলো সম্বন্ধে তাদের ভালো ধারণা নেই। সো তারা টিভি পর্দায় যে 5-6 জনকে দেখেছে, তারা ধরে নিয়েছে যে এত বড় একটা গণ আন্দোলন, 18 কোটি মানুষ যেটাতে নেমে এসেছে, সেটা 5-6 জন নাকি বাস্তবায়ন করেছে। সেটা আসলে তাদের বোঝার ভুল। তারাও হয়তো কোনো ভ্রান্ত চিন্তা থেকে বা কোনো দুষ্ট চিন্তা থেকে এটা করেছে, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু তাদের বোঝার ভুল থেকে কাজগুলো হয়েছে। এবং একবার হয়ে যাওয়ার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই পুষ্টে এসছে যে এরাই করেছে, মাস্টার মাইন্ড, এই 6 জন ছাড়া হতো না, এই 5 জন ছাড়া হতো না। দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা তৈরি হয়েছিল, এইটা মেজর কিছু ডিম্যান্ড প্রস্তাবনা করেছিল, ফুল নেতৃত্ব এরা দেয় নাই, বাট তবু এই ডিম্যান্ডগুলো গুরুত্বপূর্ণ ছিল। সো যেই 150-200 জন নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এই 150-200 জন অবভিয়াসলি হিরোজ। তাদের বাইরে কোনো হিরো নাই তা না, কিন্তু এই 150-200 জন অবভিয়াসলি হিরোজ। এই 150-200 জনের অর্ধেকের বেশি, মানে মেজরিটি, অর্ধেকের অনেক বেশি মেজরিটি কিন্তু সরকারের কাছ থেকে বা জনগণের কাছে বা কারো কাছ থেকে এই স্বীকৃতিগুলো পায়নি। এর ভিতরে অনেকে যারা আসলে একদম ময়দানের সামনে ছিল, অনেক ধরনের অত্যাচার সহ্য করেছে, কিন্তু নেতৃত্ব দিয়ে গেছে, তারা কোনো ধরনের স্বীকৃতি তো পায়নি। এমনও হয়েছে যে কিছুদিন আগে যখন নতুন একটা পলিটিক্যাল পার্টি লঞ্চ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদেরকে অসম্মান করা হয়েছে, অনেককে হয়তো ফিজিক্যালি আঘাত ও আক্রমণও করা হয়েছে, কারণ তারা ওই ডিউ ক্রেডিটটা চেয়েছিল। সো ওই যে যাদেরকে এখন ক্রেডিট দেওয়া হয় না, তারা ক্রেডিট ওয়ার্থী না এটা বলছি না, কিন্তু শুধুমাত্র তারা ক্রেডিট ওয়ার্থী, এইটার থেকে আর বড় মিথ্যাচার খুব কম আছে। সেক্ষেত্রে তাহলে আবার একটু আগের জায়গায় ফেরত আসি, যে এখন যে আমরা এখন ম্যান্ডেট নিয়ে কথা বলছি না, ম্যান্ডেটে আসছি এখন আবার। সেটা হচ্ছে যে তাহলে এই যে ম্যান্ডেটের প্রসঙ্গটাতে আবার ফেরত আসি। জি, এই সরকারের আসলে কি কি করার, কতটুকু করার ম্যান্ডেট আছে, যেটা আমরা দেখলাম যে আবারও সেই ম্যান্ডেট প্রশ্নটির সামনে এসছে, মানে কতখানি এখতিয়ার রাখে আসলে সরকার কাজ করার? ফার্স্ট এন্ড ফরমোস্ট যখন ম্যান্ডেটের কথায় আসবো, আমরা দুভাবে আসি। একটা হলো নৈতিক ম্যান্ডেট, একটা হলো আইনগত ম্যান্ডেট, লিগাল অ্যান্ড আপনার মোরাল। আমরা মোরালে যদি আসি, তাহলে আমরা বলতেই পারি যে এই সরকারের একটা মোরাল ম্যান্ডেট ছিল। কারণ এই সরকারটা কিন্তু আসলে 18 কোটি জনগণ যে রাস্তায় নেমে এসেছিল, একসাথে তারা একত্রিত হয়েছিল, সেটা হলো হাসিনা সরকার হটানোর জন্য। এইটা একবার হয়ে যাওয়ার পর 18 কোটি জনগণ কিন্তু আর একত্রিত হয়নি। সো ওয়ান্স দ্যাট ওয়াজ ডান, সো 8 তারিখে যখন এই সরকার শপথ গ্রহণ করে, মেজর কিছু ফোর্সেস, তার মধ্যে আমরা ছিলাম, মানে রাজনৈতিক দলরা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কয়েকজন পরিচিত নাম নেতৃত্ব দিচ্ছিল তারা ছিল, আরও কিছু সরকারি ইনস্টিটিউশন ছিল, যেমন আর্মড ফোর্সেস, যাদের সহযোগিতা ছাড়া আমরা আসলে বাস্তবায়ন করতে পারতাম না 5 তারিখের বিজয়, তারা ছিল। এই কিছু গ্রুপস মিলে ডিসাইড করে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি এবং আপনার পরিচিতি কি হবে। তো এখন এই ডিসিশনটাও কিন্তু খুব রাশে নেওয়া হয়, মানে যদিও সরকার শপথ নেয় 8 তারিখে, এই ডিসিশনটা কিন্তু 5 তারিখ রাতের ভেতরে হয়ে যায়। সো 5 তারিখ রাতের ভেতরে খুব অল্প সময়ে
অল্প কিছু ব্যক্তিত্ব, এগেন তার ভিতরে আমরা ছিলাম, বাট ডাজন্ট ম্যাটার, বাস্তবতা অল্প সময় অল্প কিছু ব্যক্তিবর্গ ডিসিশন নেন এটার। এবং আমি এখনো মনে করি যে ওই সময়টা এর থেকে বেটার ডিসিশন নেওয়ার মতো অবস্থানে আমরা কেউ ছিলাম না। সো এই জায়গায় আমরা ডিসিশন নিই। 8 তারিখে যে যখন সরকার শপথ নেয় তখন এক ধরনের সরকার শপথ নেয়, সেটা ঠিক আছে, বাট এই সরকারের তার মানে তখন ম্যান্ডেটটা দিয়েছিল এই গ্রুপটা, 18 কোটি জনগণ দেয়নি, কিন্তু এই গ্রুপটা দিয়েছে। তো এই গ্রুপটা যখন দিয়েছে, এখন এই গ্রুপটার একটা আস্থা ছিল যে তারা যেটা মনে করে 18 কোটি জনগণ চায়, তারা যেটা মনে করে, কারণ 18 কোটি জনগণ অ্যাকচুয়ালি কী চায় এটা কারোর বলার কোনো উপায় নাই। হ্যাঁ, আমরা আর্গুমেন্টে আসতেই পারি যে হাসিনা সরকারের বিরুদ্ধে 18 কোটি জনগণ নেমেছিল, এটাতে আমরা একমত, ঠিক আছে। যদি এটাতে আমরা একমত হই তাহলে একটা প্রশ্ন আসতে পারে কেন নেমেছিল, কারণ হয়তো হাসিনা সরকার তাদের মনের সরকার ছিল না। এইটা কেন হতে পারে, কারণ 3টা পরপর নির্বাচন হাসিনা সরকার হতে দেয়নি। সো জনগণের মনের মতো সরকার হাসিনা সরকার ছিল না, এবং জনগণ তাদের মনের সরকার নির্বাচিত করতে পারেনি। তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রেচড আর্গুমেন্ট বের করতে পারি যে জনগণ তাদের সরকার চেয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার না, ওই যে এই স্মল গ্রুপটার সরকার। এগেন এই স্মল গ্রুপটা আমরা তখন লাস্ট মোমেন্টে যা বেস্ট উই কুড ডু সেটাই আমরা করতে চেষ্টা করেছি। সো এই সরকারের ম্যান্ডেট 18 কোটি জনগণের ম্যান্ডেট না, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মোরালিও না, লিগালিও না। আমি লিগালটা একটু করে তারপর আবার মোরালি আসছি। সো লিগালি আপনার রাষ্ট্রপতিকে বলা হয় এই সরকারটাকে আপনার ভ্যালিডিটি দেবার জন্য, এবং তখন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 106 ধারার অনুসারে রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের কাছে তাদের আপনার রেকমেন্ডেশন চান, এবং অ্যাপিলেট ডিভিশন যে রেকমেন্ডেশনটা দেয় সেটার আইনগত ব্যাখ্যা হলো, মানে পরে যে আইনগত ব্যাখ্যা হয়েছে, অ্যাপিলেট ডিভিশন আইনগত ব্যাখ্যা দিয়ে দেয়নি, কিন্তু আইনগত ব্যাখ্যা হলো যে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে এখন এইটা ছাড়া আর উপায় নাই, বেসিক কথা, মানে শুদ্ধ বাংলায় বললে এটা ছাড়া উপায় নাই। তো এটা ছাড়া উপায় নাই যখন হয় তখন এইটা ফুল ম্যান্ডেট কিছু হতে পারে না, এটা ছাড়া উপায় নাই বলে এটা আসছে। তাহলে এইটা ছাড়া উপায় নাই কী কাজ হবে, যেই জিনিসটা আসলে হবার কথা সেইটাকে এস্টাবলিশ করা, রাইট? এই মুহূর্তে এটা ছাড়া উপায় নেই, তাহলে যেটা ছাড়া উপায় নেই তার কাজ কি? তার কাজ হলো যেটা আসলে নর্মালি হওয়ার কথা সেই জায়গায় যাওয়া। তাহলে নর্মালি কি হওয়ার কথা? নির্বাচিত সরকার। তাহলে ওখান থেকে ওই কনস্টিটিউশনাল যে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে এই সরকারটা এসেছে, সেখানে চলে আসে তাদের একমাত্র কাজ, একমাত্র ম্যান্ডেট হলো নির্বাচন দেওয়া। লিগালটা কিন্তু আমি পরিষ্কার করে দিলাম, ডক্ট্রিন অফ নেসেসিটি এটা ডান। সো ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে আর কিচ্ছু পড়ে না, শুধুমাত্র নির্বাচনটাই পড়ে। মানে যে একটা অবভিয়াসলি একটা ইস্যুতে একমত, বাট একমত মানে এগুলো আমরা এটা দেখি না তো না। সো এই একমত যেহেতু হয়েছি, তাহলে এই একমতটা, এই কনসেনসাসটা আমরা কতদিন আমরা ধরে রাখতে পারি, এই ঐক্যতা, এই সলিডারিটিটা আমরা কতদিন ধরে রাখতে পারি। সো ওখান থেকে আমি বলবো যে মোরাল ম্যান্ডেট 3টা ছিল, মোরাল, লিগাল শুধু একটা, নির্বাচন। মোরাল ম্যান্ডেট 3টা ছিল, একটা হলো নির্বাচন, একটা হলো ঐক্য ধরে রাখার প্রচেষ্টা, আর আরেকটা হলো এই দুটো করতে করতে কতখানি আমরা নতুন বাংলাদেশের পথে হাঁটতে পারি, যেখানে এই ধরনের ফ্যাসিজম বা এই ধরনের আপনার অনির্বাচিত সরকার বা ডিক্টেটোরিয়াল সরকার যেন না দাঁড়ায়। এই 3টা জিনিস। এখন এই 3টার প্রথমটাও কিন্তু নির্বাচন, সেটা হয় নাই। দ্বিতীয়টা হলো এই যে ধরে রাখা, কনসেনসাস ধরে রাখা, এটাতে অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। 3 নম্বর হলো যে এই যেই রেপিটেশন যেন না হয় এর আগে যা হয়েছে, সেই জায়গাটায় কিছু রিফর্ম চলে আসে। রিফর্মগুলো কেন? কনসেনসাস ধরে রিফর্ম, মানে সবাই একত্রিত, সবাই একমত, তাহলে এই একমতে আমরা কতখানি রিফর্মের আলোচনায় আসতে পারি, কতখানি রিফর্ম করতে পারি। এই কাজটা অন্তর্বর্তীকালীন সরকার একটু দেরি করে শুরু করে, মানে তারা অগাস্টে সরকার পরিচালনার দায়িত্বে এসে তারপর নভেম্বর ডিসেম্বরের দিকে যে বা অক্টোবর নভেম্বরের দিকে যে কাজটা শুরু করে, আর আগে শুরু করলে ভালো হতো। যাই হোক, এই এখন মে মাসে দাঁড়িয়ে তাদের এই কাজটা মোটামুটি শেষ, যে এই যে কি রিফর্ম করা যেতে পারে। রিফর্ম করা কিন্তু তাদের দায়িত্ব না, কিন্তু কি করা যেতে পারে এটা একটা এগ্রিমেন্ট, কারণ ওই যে কনসেনসাসটা তৈরি হয়েছিল, এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় তাদের মোরাল দায়িত্বের মধ্যে ছিল, মোরাল নট লিগাল। এবং এই কাজটা মোটামুটি শেষ। আপনি যে পয়েন্টগুলো আনলেন, এই যে করিডোর, এটা এখন মনে করেন একটা রাষ্ট্রীয় ফরেন পলিসির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফরেন পলিসি ডিসিশনস এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। সবাই মিলে একসাথে কনসেনসাসে আমরা কোথায় যেতে চাই, ওই যে রিফর্ম, এই ধরনের আলোচনা এদের কাজ ছিল। সো এই যে রিফর্ম কমিশন বা কনসেনসাস কমিশন, এগুলো আমি মোরালি ভাবছি এবং বলছি যে তাদের ম্যান্ডেটের ভিতরে ছিল মোরালি, ওকে। কিন্তু সবাইকে ধরে রাখতে এখানেও তারা ব্যর্থ হয়েছে। যে সেকেন্ড যেটা কনসেনসাস, এটা তারা ব্যর্থ হয়েছে। আর এর বাইরে যে এই যে এখন যেগুলো নিয়ে কথা হচ্ছে, এগেন করিডোর নিয়ে কথা বলেন, মানে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে কথা বলেন, চিটং পোর্টের কথা বলেন, বা আরও কত কিছু হচ্ছে, এই কাজগুলো
আসলেই তাদের কোনো ধরনের ম্যান্ডেটের ভিতরে পড়ে না, কারণ লিগ্যাল ম্যান্ডেটের মধ্যে পড়ে না নির্বাচন, মোরাল ম্যান্ডেটের মধ্যে পড়ে না, কারণ দিস ইজ গট নাথিং টু ডু উইথ লং টার্ম রিফর্মস অর কনসেনসাস অন রিফর্মস অর বিল্ডিং কনসেনসাস। সো লিগ্যাল এবং মোরাল ম্যান্ডেটের বাইরে যে তারা বেশিরভাগ কাজ করা শুরু করেছে। সেক্ষেত্রে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয় যে বিএনপিও এটা বলছেন যে এখন তো এটা সরকারের করার এখতিয়ার নেই, আমরা সেনা প্রধানকেও দেখছি তিনি বলছেন যে এটা আসলে একজন নির্বাচিত সরকারই করতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকারের এক পক্ষকে দেখা যাচ্ছে যে সংস্কার নিয়ে, যেটা আপনিও বলছেন যে সংস্কার নিয়ে আসলে যে গতিতে আগানোর কথা সেই গতিতে সেখানে কচ্ছপ গতি দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাতে আসলে গতিটা একটা ভিন্ন মাত্রা পাচ্ছে। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি এটাকে কিভাবে দেখবেন? দেখেন, মানে প্রথমত তো এটাকে অলমোস্ট সবভাবেই প্রথমে আমি নাগরিক হিসেবে দেখব, তারপর আমি রাজনীতিবিদ হিসেবে দেখব। যখন বড় কোনো ডিসিশন নেবে, মানে যেটা একটা মেজরিটি অফ দ্য পপুলেশনকে বা একটা বিগ চাঙ্ক অফ দ্য পপুলেশনকে বড়ভাবে এফেক্ট করবে, তখন আমরা বিশ্বাস করি যে সেটাও জনগণের একটা মতামত নিয়ে। মতামত কিভাবে নেবেন? আপনি এলাকায় টাউন হল মিটিংস করেন, পাবলিসাইজ করেন, আপনি কুইকলি কি মতামত পেতে পারেন জনগণের কাছ থেকে, এরকম একটা মতামত নিয়ে তারপরে ডিসিশনটা নেওয়া উচিত। তো কিন্তু সেটাও একটা নির্বাচিত সরকারের জন্য। এখানে এমন একটা সরকার যার না মোরাল ম্যান্ডেট আছে না লিগ্যাল ম্যান্ডেট আছে এই কাজগুলো করবার জন্য, তারপরও তারা কারোর সাথে আলোচনা না করে অলমোস্ট মধ্যরাতে, যেমন মনে করেন এই যে এনবিআর ভেঙে 2টা করলো, এটা কিন্তু মাঝরাতের ডিসিশন, এবং এটা ডিসিশন ভালো কি খারাপ বা এটা প্রয়োজন কি অপ্রয়োজন অনেক পরের কথা, কারোর সাথে আলোচনাই করেনি। এবং তার জন্য দেখেন জুন মাসে আমাদের বাজেট প্রকাশ হবার কথা, মে মাসে অলরেডি 13-14 দিন বোধহয় হয়ে যাচ্ছে এনবিআর স্ট্রাইক করে বসে আছে। এবং যতদূর আমি শুনেছি এনবিআর স্ট্রাইকের প্রথম 10 দিন, মানে অলরেডি আরও 3-4 দিন হয়ে গেছে, প্রথম 10 দিনে আমাদের রাজস্ব খাতে আমাদের লস হয়েছে 11,000 কোটি টাকার ঊর্ধ্বে, জাস্ট প্রথম 10 দিন, অ্যান্ড দিস ইজ মাল্টিপ্লাইং। সো এই ভুল ত্রুটিগুলো, মানে তাদের এফিশিয়েন্টলি ম্যানেজ করার কোনো অবস্থান নেই, কিন্তু তারা তাদের ম্যান্ডেটের বাইরে যে ম্যানেজ তো করতেই পারছে না, এবং এমন ডিসিশন নিচ্ছেন যেগুলোর খুব বিশালভাবে এফেক্ট হবে স্টেট ক্রাফটে। সো এটা আসলে রাজনীতিবিদ বলেন, নাগরিক বলেন, কোনোভাবেই পজিটিভলি দেখার উপায় এখন আর নাই। এই জায়গায় তো আপনারা একমত হয়েছিলেন যে সংস্কার প্রয়োজন, কিন্তু তারপরেও দ্বিমত দেখা গেল, আলাপ আলোচনা চলছেই, এখনো চলছে। ঐক্যমত বলে একটা কমিশনও হলো, সেখানেও ঐক্যমত তো আসলে হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় এই দ্বিমত হওয়ার জায়গাগুলো আসলে কোনগুলো, ঠিক কোন জায়গাটায় আসলে রাজনীতিবিদদের সাথে বা দেশের প্রধান স্টেক হোল্ডারদের সাথে এই জটিলতাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অন্তর্বর্তীকালীন সরকার অগাস্ট সেপ্টেম্বরে যে কয়বার আমাদের সাথে বসেছে, মানে 2024 সালের অগাস্ট সেপ্টেম্বরে সরকার যখন নতুন প্রথম 2 মাস যখন যে কয়বার আমাদের সাথে বসেছে, আমরা কম বেশি কিছু দূর হলেও আলোচনা করেছি। বেশি করি নাই, বেশি করার সুযোগ ছিল না, মানে সরকারের পক্ষ থেকে আমাদেরকে বেশি করার সুযোগ দেওয়া হয়নি, বাট কিছু করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সেপ্টেম্বর মাসের পর থেকে আমরা যতবার একসাথে বসেছি কোনো ধরনের আলোচনা ছিল না। এটা মোরলেস আমরা একসাথে বসেছি, আচ্ছা একটু পানি খান, একবার একটু চা খান, বসেন, আমরা 2টা ভাষণ দিব, আপনারা 2টা ভাষণ দিবেন, তারপর শেষ। আর ভাষণের সময়ও কম, মানে আলোচনা নিয়ে আসলে হবে না। সো এরপর থেকে আমাদের সরকারের সাথে বসা হয়েছে, আলোচনা হয়নি আসলে। এবং এই বসাগুলো হয়তো মোর পিআর এফেক্টের জন্য ছিল, মানে দেশবাসীকে এবং সবাইকে দেখানো আমরা একত্রিত আছি। এবং যে সত্যি কথা, আমি রাজনৈতিক দল হিসেবে বলবো, আমার দল থেকেও এবং আমাদের বন্ধু প্রতিম যতগুলো দল আছে সেখান থেকেও আমরাও চেয়েছি যে সমগ্র দেশবাসীকে এবং বিদেশি যত স্টেক হোল্ডার্স আছে তাদেরকেও একটা সিগন্যাল দিতে যেন আমরা একত্রিত আছি, যেন আমাদের ভিতরে কোনো ভাঙন হয়নি। এই সিগন্যালটা কিন্তু বেশ বড় অভিযোগের জায়গা। না, এটা অভিযোগ না, এটা বাস্তবতা, এটা সত্য। আমি যদি বাস্তবতায় ধরি, মানে না জনাব ববি হাজ্জাজ, যে আপনারা বসেছেন কিন্তু এটা আসলে কাইন্ডা শো অফ, শো অফ না, এটা কাইন্ডা আই ওয়াশ। দেখেন, মানে এখন আমার পয়েন্টটা হলো সংস্কারের নামে আসলে না, ওইটা সেপারেট, ওটাতে আমি সেপারেট আসছি। সো সরকারের সাথে ডিরেক্টলি ঐক্যমত কমিশন আসলে সরকার না, এটা সেপারেট এন্টিটি যেটা সরকারের সাথে সম্পৃক্ত, কিন্তু সরকারের সাথে মানে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাডভাইজার্স, মাননীয় চিফ অ্যাডভাইজার, ওনাদের সাথে বসার এই শোটাও যে দরকার ছিল না তা না, আমি মানি শোটা দরকার ছিল। যেমন মনে করেন, আপনি চিন্তা করেন গত 9 মাস ধরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে কী ধরনের অপপ্রচার চলছে, রাইট? সো এইসব জায়গায় আমাদের একটা শো অফ ইউনিটি দরকার ছিল, আমি এখনও বিশ্বাস করি। তবে আমি বিশ্বাস করি শুধু শো অফ ইউনিটি না, একসাথে আসলে ইউনিটিটাও দরকার। সো শো পার্টটা দরকার, আমি এটা না করছি না, কিন্তু সাথে ইউনিটিটাও দরকার। সো আমরা শোর জন্য যখন একত্রিত হলাম, তখন যদি একে অপরকে শুনতামও তাহলেই কিন্তু দুটো একসাথে বহালভাবে রাখা যেত, কিন্তু আমরা একে অপরকে শুনি নাই, আমরা শুধু শোর পার্টটাই করেছি।
যার জন্য আমি আপনাকে বলছি যে সরকারের সাথে আমাদের দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি, রাজনৈতিক দলগুলোর দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। এবং যেটা সত্যি কথা, আপনাকে আমি অনেস্টলি বলি, আরেকবার আমি অনেস্টলি কথা বলতে পছন্দ করি, বাংলাদেশে দল থাকতে পারে 100, 200, 500, কার্যকরী দল আসলে বাংলাদেশে এখন 12টা নাই। ওকে, আর এনসিপি যেহেতু সরকারের আপনার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত দল, সো ওইটাকে তো নিয়ে আর আলোচনার প্রয়োজন নাই। এর বাইরে প্রত্যেকটা দলই এই জিনিসটা ফিল করছে। যেই জায়গাটা আমি আবার আপনি বললেন ছোট দল, সেই জন্য এটা একটু প্রয়োজন হয়ে যায় যে বাংলাদেশে কার্যকরী রাজনৈতিক দল আছে 10-12টা। এর ভেতরে আপনি যদি মনে করেন ম্যান পাওয়ার হিসাব করে বলেন যে বিএনপি সবচেয়ে বড় দল বাই ফার, বাই মেম্বারশিপ, বাই অ্যাক্টিভিজম সবচেয়ে বড় দল, এবং বিএনপি চাইলে আজকে যে কোনো মুহূর্তে ঢাকা শহরে 10 লাখ লোকের মিছিল নামাইতে পারে। সো বিএনপি সবচেয়ে বড় দল। এরপর আসেন বাংলাদেশ জামাতে ইসলাম। বাংলাদেশ জামাতে ইসলাম সেকেন্ড সবচেয়ে বড় দল। বাংলাদেশ জামাতে ইসলাম চাইলে 50,000 থেকে 1 লাখের মিছিল নামাইতে পারে যখন ইচ্ছা ঢাকা শহরে। এটা গেল। সো কিন্তু আপনি ডিফারেন্সটা বুঝেন, একজনের 10 লাখ, একজনের 1 লাখ। এগেন আমি র্যান্ডম নাম্বারস বলছি, বাট একটা আন্দাজের জন্য আর কি। এরপর অনেক এই যে বাকি যে 10টা পার্টি, আমাকে বললাম সব মিলে 12টা পার্টি নাই, বাকি যে 10টা পার্টি এরা সবাই অলমোস্ট একই অবস্থা। এরা নামালে ওই 5 থেকে 10,000 নামাতে পারে। এরা সবাই, সেটা আপনি এনসিপি বলেন, আমার দল বলেন, বা আরো 2টা দলের নাম বলেন, এরা সবাই একই জায়গায়। সো তাহলে এখন আপনি কি বলবেন কে বড় দল কে ছোট দল? এই 12-র বাইরে যে দলের 550 হবে না, সো সেটা বাদ দেন। বাট এই 12 জনের প্রথম 2 জন, আর একটা আছে ইসলামী আন্দোলন। অবভিয়াসলি ইসলামী আন্দোলনকে আমি আলাদাভাবে ধরছি, বা বেশিরভাগ ইসলামী দলগুলোকে আমি আলাদাভাবে ধরছি, কারণ ইসলামী দলগুলো, ইসলামী আন্দোলন বাদে, ইসলামী আন্দোলন পীর ভিত্তিক দল, সো তাদের মুরিদান অনেক একটা বড় লেভেলের আছে। আর এর বাইরে যে কয়েকটি ইসলামী দল আছে তারা মাদ্রাসা ভিত্তিক দল। সো আপনি যেই দলটার নামই বলবেন, তাদের ঢাকা শহরে হয়তো 2টা মাদ্রাসা আছে, একটা মাদ্রাসায় 7,000 ছাত্র, একটা মাদ্রাসায় 6,000 ছাত্র। সো তারা যখন চায় ওই 12,000, মানে বাংলাদেশে অন্য কয়জন জনগণ আসলে ইম্পর্টেন্ট না, ওই 12,000 মাঠে থাকবে। সো তাদের কাছে তো রাজনীতির চেয়ে আসলে ভিন্ন আদর্শ কাজ করে, এবং ওনারা আসলে এক্স্যাক্টলি ওনারা ডেমোক্রেটিক রাজনীতি নিয়ে খুব বেশি কনসার্নড না, যে সত্যি কথা। ওনারা এমন না যে ওনারা বারবার বলেন ওনারা কনসার্নড। ওনারা যখনই কোনো ইস্যু নিয়ে দাঁড়ান, সেটার সাথে ধর্ম রিলেটেড কোনো সম্পৃক্ততা থাকে বলেই দাঁড়ান তারা। সো ওখান থেকে আমি আপনাকে বলছি, তাহলে আপনি এই 2টো দল, বিএনপি এবং তারপরে জামাত ইসলাম, এর বাইরে সবাই যদি একই সাইজের মোটামুটি হয়, কম বেশি আর কি একই সাইজের, মানে ইউ ক্যান্ট, মানে এনসিপি যখন মিছিল করবে মনে করেন 500 জন নিয়ে, 500 জন ওদের কর্মী থাকবে, আর মনে করেন 200 হলো মিডিয়া থাকবে। আমরা যখন মিছিল করি মনে করেন 2000 নিয়ে, আমাদের কর্মী থাকবে 2000, 200-র বদলে আমাদের 50 জন মিডিয়ার লোক থাকবে। সো এগুলো কাভারেজের ব্যাপার। বাট তাছাড়া ওই 2টার পর বাকি সবাই, মানে বাকি ওই 8-10টা মোটামুটি সেম লেভেলের। সো এই যে কে ছোট দল, এখন কিন্তু আর এটা নির্ণয় করার জায়গা নেই। না, আমি ওখান থেকে, মানে আমি ছোট দল থেকে পরের জায়গায় আসছি। সো এই দলগুলোর ভেতরে এনসিপি পৃষ্ঠপোষকতা সরকারের, যদিও এনসিপি আজকাল অনেক ধরনের আওয়াজ তুলছে, আমাদের কাছে যেটা প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভেতরে কিছু ফোর্সেস আছে, তারা কিছু যদি চায়, বা তারা যখন চায়, এবং তারা যখন এটার লিগ্যাল কোনো ম্যান্ডেট খুঁজে না পায় বা লিগ্যাল উপায় খুঁজে না পায়, তখন তারা তাদের পৃষ্ঠপোষকতা দ্বারা চালিত দলকে বলে যে তোমরা যায় রাস্তায় নামো, এবং লোকজনকে বলো, মিডিয়াকে বলো যেটা জনগণের দাবি। এই যে আপনি একটা কথা দিয়ে শুরু করেছিলেন না, যে রাজনৈতিক দল বলে জনগণের দাবি, তো তোমরা রাস্তায় নামো, তোমরা বলো জনগণের দাবি। তারপর তারা রাস্তায় নামে, তাদের গরম লাগলে পানি দিয়ে তাদেরকে ঠান্ডা লাগানো হয়, এবং তারপর সরকার বলে যে জনগণের দাবি, আমরা এটা বাস্তবায়ন করছি। তো এটা অত্যন্ত দুঃখজনক। এই জায়গা থেকে আমরা একটা মনে করেন ওই যে মব রাজ টাইপের একটা জায়গায় চলে আসছি আর কি। মবের প্রসঙ্গে পরে আসবো, কারণ মব খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি জামাত নিয়ে কথা বলছিলেন, এই দুটো দল বাদে সবাই এই ডিসটেন্সটা ফিল করছে। না, জামাতের জায়গাটাতে আরেকটু আসতে চাই। বলা হচ্ছে, আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, বিশেষ করে আমি নুরুল কবিরকে দেখলাম, ডক্টর জাহিদুর রহমানকে দেখলাম, মাসুদ কামালকে দেখলাম, সাংবাদিক, ওনারা সবাই বলছেন যে এই সরকার জামায়াতে ইসলামকে হাতে রাখছে কারণ তারা ক্ষমতায় থাকতে চান, এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান এই অন্তর্বর্তী সরকার, এবং সেই জন্য তারা জামায়াতে ইসলামকে হাতে রাখার চেষ্টা করছেন বিভিন্ন ইস্যুতে। এই কথাগুলোর সাথে কি আপনি একমত? দেখেন, এই কথাটার সাথে না আমি একমত পোষণ করতে পারছি, না আমি দ্বিমত পোষণ করতে পারছি। কারণ আমি একটু ভেঙে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে নিশ্চয়ই বলছি ইন দ্য সেন্স যে জেনে বলছি না, বাট একটা রিলেটিভ কনফিডেন্স থেকে বলছি আর কি, যে নিশ্চয়ই ব্যক্তিবর্গ আছেন যারা লম্বা সময় সরকার পরিচালনায় থাকতে চান, নিশ্চয়ই।
এগেন আমি জেনে বলছি না, আমি ইনফার করে বলছি, বাট উইথ স্ট্রং কনফিডেন্স। তো তারা যখন চান, তারা চেষ্টা করছেন হয়তো মাল্টিপল লেভেলসে এমন একটা অবস্থান তৈরি করতে যার মাধ্যমে ওনারা আর একটু লম্বা সময় সরকার পরিচালনার জায়গায় থাকতে পারেন। এখন এটার সাথে কে কে জড়িত, আই ডোন্ট নো। কে কে জড়িত থাকতে পারে এটা নিয়ে বাজারে অনেক আলোচনা আছে, সেই ধরনের আলোচনায় আমি যাব না অবভিয়াসলি, কারণ কোনো ফ্যাক্টস আমার কাছে নেই। এবং যদি এরকম থাকতে আসলেই চেষ্টা করে থাকে, যেটা আমার কাছে মনে হচ্ছে তারা করছে, তাহলে অবভিয়াসলি পলিটিক্যাল কিছু ফোর্সেস তাদের সহযোগিতা লাগবে। যেই কারণে যেমন এই যে এনসিপিটা তৈরি করা, কারণ এনসিপি যখন শুরু হবার কথা, আমি আপনাকে একটা জিনিস বলি, এনসিপি যাদের মাধ্যমে শুরু হওয়ার কথা তাদের বড় নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু একটা পর্যায়ে যে ওই নেতৃত্বই কয়েকটা ভাগে ভেঙে গেল। এই যে কয়েকদিন আগে নতুন আরেকটা দল বেরিয়েছে, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, ইউপি বাংলাদেশ বা আপ বাংলাদেশ, হ্যাঁ, এরা কিন্তু বড় দাগে এনসিপির নেতৃত্ব ছিল, এরা ভেঙে চলে এসছে। এরকম আরও কিছু গ্রুপ ভেঙে চলে এসছে যারা পলিটিক্যাল পার্টি খুলে নাই। এরা কিন্তু ওই যে 200 জন যে নেতা এদের মধ্যে ছিল, এবং সাম অফ দম, যেমন মনে করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের যে তরুণরা খুলেছে, এর ভিতরে কয়েকজন ছিল যারা এনসিপির নেতৃত্বে যারা আছে তার থেকে অনেক বড় নেতা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু তারা এনসিপির সাথে টিকতে পারেনি, থাকতে পারেনি, কারণ হয়তো এনসিপির সাথে সরকারের কি সম্পর্ক বা কীভাবে। সো এনসিপি পুরোপুরিভাবে তৈরি অ্যাটলিস্ট এই মুহূর্তে সরকারের মাউথপিস হিসাবে, এবং এনে ব্যাক হ্যান্ডেড চ্যানেল। আমি আমার ধারণা থেকে বলছি, আবার ডোন্ট হোল্ড মি অন ফ্যাক্টস যে না আপনি কোত্থেকে এই তথ্যটা পেলেন, না, আমি আমার ধারণা থেকে বলছি। কারণ এনসিপি যখন 50-60 জন লোক নিয়ে দাঁড়িয়ে যায় একটা জায়গায়, তারপর 200টা মিডিয়া ক্রু এসে দাঁড়ায় কিছুক্ষণ, তারপরের দিন সরকার বলে জনগণের দাবিতে আমরা এটা করে দিয়েছি। এইটা আমার কাছে প্রমাণ যে এনসিপি সরকার দ্বারা পরিচালিত, মানে সরকার ওই ইউনিট দ্বারা পরিচালিত যে ইউনিটটা লম্বা সময় সরকার পরিচালনায় থাকতে চায়। তো এইটা যদি তারা থাকতে চায়, এবং তারা নিজেরাও জানে যে এনসিপির কোনো ধরনের রাজনৈতিক শক্তি নাই, জামাতকে নিয়েও কি যেহেতু এনসিপির কোনো ধরনের রাজনৈতিক শক্তি নাই, তাহলে আপনার কোনো একটা রাজনৈতিক শক্তি তো রাখতে চেষ্টা করতে পারতে হবে। তাহলে রাজনৈতিক শক্তি আর কে আছে? বিএনপি তো নিজে নির্বাচন চায়, কারণ নির্বাচন হলে একটা বড় সম্ভাবনা আছে যে বিএনপি সেই নির্বাচনে জয়ী হবে। সো বিএনপি কেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে এম্পাওয়ার করতে চাইবে? তাহলে নেক্সট কে আছে যার শক্তিও আছে কিন্তু হয়তো কোনো গ্যারান্টি নাই সে ভালোভাবে জয়ী হবে? সেই জায়গাটায় বাংলাদেশ জামাত ইসলাম চলে আসে। সেই জায়গাটায় মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের ওই যারা এই কাজটা করতে চাচ্ছে তাদের ভিতরে যদি আমি থাকতাম, তাহলে তো আমি প্রথম ফোনটা জামাত ইসলামের নেতাকে দিতাম। তো এখন আমি যদি এটা করতাম তার জায়গায় থাকলে, সে এটা করছে না, এটার কি গ্যারান্টি আছে? এগেন আমার কাছে কোনো ধরনের ফ্যাক্ট নেই যে এটা করছে, বা এটা করলেও যে জামাত সঠিকভাবে তাদেরকে পজিটিভভাবে রিয়্যাক্ট করবে তাদের সাথে, এটা আমি জানি না। তবে ইতিমধ্যে যতখানি দেখছি তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম যা যা চাইছেন তার অনেক কিছুর সাথে সরকার যা যা চাই, সরকারের ওই ইউনিটগুলো যা যা চাইছেন, অ্যাটলিস্ট অনেক কিছু না হলে কিছু জিনিসের সাথে সরকারের ওই ইউনিটের সাথে মিল আছে। এটা অ্যাক্সিডেন্টাল মিল হতে পারে, কাকতালীয় মিল হতে পারে, বা হতেই পারে যে ওইভাবেই যোগাযোগগুলো হয়েছে, বাট সেটা নিয়ে আর খুব বড় আলোচনা করা খুব মুশকিল। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের নামে, বা সংস্কার হচ্ছে, সংস্কার হলেই আসলে আমরা নির্বাচনটা দিয়ে দিব, এবং এদিকে জামাতের এক ধরনের চেহারা দেখা যাচ্ছে, এদিকে এনসিপিকে আসলে, মানে আমি যদি আপনার কনভারসেশন থেকে যেটুকু পাই, সে এনসিপির এক ধরনের ভূমিকা দেখা যাচ্ছে, কোথাও কি আপনার কাছে মনে হয় যে সেক্ষেত্রে নির্বাচনকে দীর্ঘায়িত করার, কালক্ষেপণ করার এক ধরনের চেষ্টা দেখা যায়? দেখেন, এনসিপির তো প্রত্যেকটা কাজই হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করা। না, মানে একটা থেকে আসি, এনসিপির প্রত্যেকটা কাজ নির্বাচন দীর্ঘায়িত করা। এনসিপি এখন মানে তাদের নিবন্ধন নাই, মার্কা নাই, তারা যে ইলেকশন কমিশন ঘেরাও করে যে এই নির্বাচন কমিশনে আস্থা নাই। মানে তোমাদের আস্থা থাকবে কেন? তোমাদের তো এই কাজ করার এখন পর্যন্ত অধিকার, আইনগত অধিকার আসে নাই, সেটা পরের কথা। কিন্তু এনসিপি প্রত্যেকটা কাজ এটা করছে, এবং সরকার একটা জিনিস যেটা করছে যে পুরোপুরিভাবে নির্বাচনটাকে অস্পষ্ট রাখছে। যেই সরকারের লিগ্যাল ম্যান্ডেট একটাই, নির্বাচন দেয়া, মোরাল ম্যান্ডেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন দেয়া, সেই সরকার 9 মাস হয়ে গেছে নির্বাচন সম্বন্ধে কোনো সোজাসাপটা কথা বলে নাই। রোডম্যাপ দেয়া তো দূরের কথা, রোডম্যাপের আলোচনা করে নাই, র্যান্ডম একটা সময়ের কথা বলে যাচ্ছে। দেখেন, সময়টার থেকে রোডম্যাপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যে পুলিশ প্রশাসন, তারপর প্রশাসনিক অবস্থান, আপনার জুডিশিয়ারির অবস্থান, এই অবস্থান করে তারপর এতদিনের ভেতরে এইভাবে ডিমার্কেশন করে বা ডিমার্কেশন না করে, এইভাবে আদমশুমারি করে বা আদমশুমারি না করে, ইলেকশন কমিশনের আইনগুলো এইভাবে বদলে বা নতুন ইলেকশন কমিশন এইভাবে তৈরি করে
তারপর এতটা সময় আমরা দিব নির্বাচন হবার জন্য, এবং সেই নির্বাচন যখন হবে এই নির্বাচনের কোন সরকারের অধীনে হবে, কেয়ারটেকার সরকারের অধীনে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সম্পৃক্ত আছে তারা রাজনীতিতে আসবে কিনা, এই পুরো জিনিসটার একটা রোডম্যাপ প্রকাশ করা অলরেডি 9 মান্থস ওভারডিউ। আপনি নির্বাচন এই রোডম্যাপটা একবার আপনি দেন, এই রোডম্যাপ মাফিক হইতেই পারে ভাই নির্বাচন 2026 সালের জুনে, তখন আমরা আলোচনা আসবো না রোডম্যাপে এইটা ভুল আছে, এইটা ঠিক করলে তো 6 মাস কমে যায়, এইটা ঠিক করলে তো 4 মাস বেড়ে যায়, তখন আমরা আলোচনায় আসতে পারি। এখন যে একটা মানে যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আমি ওনাকে নিন্দা করতে চাই না বা ওনাকে ছোট করতে চাই না, বাট মানে খুবই খুবই ফালতু, এই শব্দটা ছাড়া আর কিছু বলতে পারছি না আমি, খুবই ফালতু একটা স্টেটমেন্ট ছাড়া আর কিছু আমরা এখন পর্যন্ত পাইনি 9 মাসে, যে অল্প সংস্কার হলে 25 ডিসেম্বর, বেশি সংস্কার হলে 26 জুন। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সংস্কারের সাথে কোনো সম্পর্ক নেই নির্বাচনে। 2 নম্বর হলো, যদি এটাও হয় অল্প সংস্কার মানে কি, রোডম্যাপের মধ্যে এটা থাকতে হবে। অল্প সংস্কার মানবেন কিভাবে, মানে কোন কি হলে মানবেন যে এই অল্প সংস্কারই আমরা দিব? এই জায়গাটা আমি একটু আপনার কাছে আসি, যে অল্প সংস্কার আসলে কোন কোন সেক্টরের সংস্কার, মানে 17টা সংস্কার কমিশন, যে কোনটার আসলে সংস্কার আমাদের কথা না, তো এটা কিন্তু আপনারা তো বসেছেন সরকারের কথা না, এটা তো আপনারা আলাপে বসেছেন, তখন আপনারা কি এই কথা পরিষ্কার করতে চেয়েছেন? আমি আপনাকে প্রথমে যেটা বলেছি যে মোরাল ম্যান্ডেটের ভেতরে রিফর্মেরটা আছে, রিফর্ম করা নট নেসেসারিলি, ওই যে কনসেনসাসের মধ্যে ওই রিফর্মটা নিয়ে আসা, যে এতখানি রিফর্ম আসলে আমরা সবাই এগ্রি করি, এবং মূল 5টা কমিশনের এই যে এতখানি রিফর্মে আমরা সবাই এগ্রি করি, এটা হয়ে গেছে অলরেডি ডান। এবং বোধহয় আজকে কত তারিখ আমি ভুলে গেছি, বাট 25 তারিখ, মের 25 তারিখে এটা অফিসিয়াল, 25 তারিখ বা 25 তারিখের পর এটা অফিসিয়ালি পাবলিশ করার কথা। সো যেই মুহূর্তে অফিসিয়ালি পাবলিশড হয়ে যাবে আমরা সবাই জানি ভাই কোনটা কনসেনসাস। সো ওই যে ম্যান্ডেটের যে রিফর্মের কনসেনসাস তৈরি করা, ওটা কিন্তু 25 তারিখের পর যখনই তারা পাবলিশ করবে তখনই ডান। সো এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, এবং এটা মোরাল ম্যান্ডেটের ভিতরে ছিল। সো মনে করেন 12টার জায়গায় 65টা দল যান, যদি আমি বলেছি 12টা, কেন আসলে এইগুলাই, বাকিগুলো ফাও, বাট যা এই 65টা সবাই মনে করেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে রাজি হয়ে গেল কনসেনসাস। এই 65টা হয়তো মনে করেন কথার কথা নির্বাচনে এই সর্ট অফ মহিলাদের জন্য অ্যাডিশনাল 50 সিটস, কিন্তু ইলেক্টেড সিটস অ্যাজ অপোজ টু কোটা সিটস, হ্যাঁ এটাতে রাজি হয়ে গেল কনসেনসাস। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? সো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল কমিশন হয়ে গেল কনসেনসাস, হ্যাঁ স্বাধীন নির্বাচন কমিশন, ফাইন্যান্সিয়াল স্বাধীনতা নির্বাচন কমিশনের হয়ে গেল কনসেনসাস। যেই মুহূর্তে কনসেনসাসটা হয়ে গেল শেষ, এই রিফর্ম কমিশনের কাজ শেষ। ওই যে থার্ড যে ম্যান্ডেট ওটা ডান, কারণ আপনার কাজ ছিল এই কনসেনসাসটা ক্রিয়েট করা, কনসেনসাস তো হয়ে গেছে। আর বাকি যেগুলোতে কেউ রাজি হয় নাই, বা মনে করেন 10টা পার্টি রাজি হয়েছে, 10টা পার্টি রাজি হয় নাই, ওটা বাতিল, দ্যাটস ইট, কাজ ওটা কনসেনসাসের মধ্যে পড়ে না। তাহলে সেক্ষেত্রে যে সংবিধান সংস্কার, জি, এই সংবিধানটার সংস্কারের বিষয়টাকে আপনি কিভাবে দেখতে চান? মানে পুরোপুরি সংস্কার চান, আধা সংস্কার চান, নাকি আসলে এই মুহূর্তে সংস্কারের দরকার নাই, বা পুনর্লিখন কিংবা সংবিধান বাতিল, কোনটার সাথে এনডিএম? সংবিধানের কোনো অল্প সংস্কার বেশি সংস্কার নেই, সংবিধানের বেশ কিছু জিনিস আছে যেখানে আসলে সংস্কার দরকার, বেশ কিছু জিনিস আছে। সেপারেশন অফ পাওয়ার্স, জনগণের মূল অধিকার, জনগণের মূল পরিচয়, এরকম অনেক কিছুতে বেশ কিছু সংস্কার দরকার আছে। এখানে অল্প বা বেশি বলতে কিছু নেই, এই কয়টা জিনিসে মোটামুটি সবাই জানে সংস্কার দরকার আছে, সবাই মানে সংস্কার দরকার আছে। কেউ এইভাবে সংস্কার চায়, সে কেউ অন্যভাবে সংস্কার চায়, বাট এই কয়টা জিনিসের যে সংস্কার দরকার এটা সবাই মানে। আপনি বলেন পুনর্লিখন, সংবিধানের পুনর্লিখনের কোনো মানে নাই, এটা নিয়ে আমরা বারবার কথা বলেছি। সংবিধানের পুনর্লিখনের কোনো মানে নেই, কারণ সংবিধান অলরেডি আমাদের একটা আছে, ট্রাইড অ্যান্ড টেস্টেড সংবিধান আছে। এনডিএম সরাসরি ভেরি স্পেসিফিক কোন জিনিসটা চাই সংবিধানের ক্ষেত্রে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে? আমরা সংবিধান সংস্কার চাই, আমরা ইলেক্টেড পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংস্কার চাই, এবং সংবিধানে ওই যে সেপারেশন অফ পাওয়ার্স অ্যান্ড যে জিনিসগুলো যেগুলো বললাম যে মূল বিষয়গুলো, সেগুলোতে আমরা সংস্কার করে নতুনভাবে আমরা বাংলাদেশের রাজনৈতিক বা স্টেট ক্রাফটের পথযাত্রা দেখতে চাই। আচ্ছা, কি মনে হয় যে এই মুহূর্তে প্রথম সংস্কার কোনটা হওয়া উচিত? একদম স্ট্রেইট দেখেন, প্রথম সংস্কার শেষ সংস্কার বলতে কিছু নেই। সংস্কার সম্বন্ধে শুধুমাত্র কনসেনসাসটার প্রয়োজন ছিল, এবং এই কনসেনসাসটা এখন জনগণের জন্য পাবলিশ করা গুরুত্বপূর্ণ, যে সবাই এইগুলোতে একমত হয়েছে, যেন নির্বাচনের পর এই জিনিসগুলো সবগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক থাকে। সংস্কার তাছাড়া নির্বাচনের জন্য মাত্র যে কয়েকটা জিনিস করা দরকার, সেই কয়েকটা জিনিস করে যত শীঘ্রই নির্বাচন দেওয়া সম্ভব দেওয়াটা মাস্ট বলে আমি মনে করি। এবং যদি কোনো কারণে মনে হয় যে সরকার প্রেশারে আছে বা ঝামেলায় আছে বা ইনএফিশিয়েন্ট আছে,
যে এই সংস্কারগুলো তাদের জন্য মুশকিল হবে, তাহলে এগুলো বাদেই আগে নির্বাচন করে তারপর নির্বাচিত সরকারের উপরে এই দায়িত্বটা দিয়ে দেন প্রত্যেকটা সংস্কার ঠিকভাবে বাস্তবায়ন করা। কিন্তু পরের সরকার যদি এসে সেগুলো ঠিকঠাক মতো না করেন, যে ভয়টা আসলে সবসময় মানুষ পেয়ে আসছে, এই কারণেই অফিশিয়ালি পাবলিশ করা সবার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রমিস সাথে যে জনগণের প্রতি তারা দায়বদ্ধ যে যেই নির্বাচিত হবে, এনডিএম হোক, বিএনপি হোক, বাংলাদেশ জামাত ইসলাম হোক, যেই নির্বাচিত হবে তারা এটা বাস্তবায়ন করবে। এবং তারা যদি না করে তাহলে পরিষ্কারভাবে 18 কোটি জনগণ দেখবে তাদের সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সো তখন ওই রাজনৈতিক দল উইল পে দ্যাট প্রাইস। আচ্ছা, এই অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি কথা দেখা যাচ্ছে যে এই সরকারের মধ্যে বিরাজনীতিকরণের একটা চেষ্টা দেখা যাচ্ছে আবারও। আপনি কি একমত? মানে এখন বিরাজনীতিকরণ মানে কি, এটা আমার জন্য বোঝা একটু মুশকিল। তবে এই সরকার যেটা করছে, রাজনৈতিক দলগুলোকে, এনসিপি ব্যতীত রাজনৈতিক দলগুলোকে তারা হয়তো সাইড স্টেপ বা তারা তাদেরকে কিছু দূর নেগেটিভভাবে প্রজেক্ট করতে চেষ্টা নিশ্চয়ই করছে। কারণ আমরা দেখেছি আপনার দায়িত্বশীল আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বলেছেন যে রাজনৈতিক দলগুলো 50 বছরে বাংলাদেশে কি করেছে, এর জন্য এখন আমাদের দায়িত্ব। এই ধরনের কথাবার্তা যেগুলো একেবারেই তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত না এবং একেবারেই তাদের ম্যান্ডেটের বিরোধী, এই ধরনের কথাবার্তা তারা বলছেন। সো ওখান থেকে আমি আপনার সাথে একমত হতে পারি যদি এটা আপনি মিন করে থাকেন যে রাজনৈতিক দলগুলোকে সাইড স্টেপ এবং তাদেরকে একটা নেগেটিভ লাইটে আপনার দেখাতে চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি বলছেন যে এনসিপি ছাড়া অন্যদেরকে, এনসিপিকে আমরা হঠাৎ করে দেখছি যে তারা বেশ অ্যাক্টিভ। আপনার একটা কথা তো আমরা দেখছিলাম যে যারা আসলে এখনো নিবন্ধনই হয়নি ইলেকশন কমিশনের, তারাই ইলেকশন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন এবং বিশেষ করে বিএনপির এই মুহূর্তে যে ইস্যুটি রয়েছে জনাব ইশরাককে মেয়র করা নিয়ে, সেটি নিয়েও তারা বেশ দাবিতে গরম করে রেখেছেন, নির্বাচন কমিশন ঘেরাও করছেন। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? প্রথমত আমি ইশরাক ইস্যুটা আগে কভার করে পরেরটাতে আসি। সেম ভাবে যদিও আমি এবং এনডিএম বিশ্বাস করে যে এই জিনিসটা এইভাবে হওয়া উচিত ছিল না, বাট সেমভাবে যখন চিটাগংয়ের মেয়র হলো তখন সেটা নিয়ে এনসিপির কোনো প্রবলেম হয় নাই। এগেন আমি ওইটারও বিরোধিতা করি, বাই দ্য ওয়ে, চিটাগংয়ের মেয়র যেভাবে হলো ওটার আমি বিরোধিতা করি, কিন্তু ওখানে এনসিপির কোনো আওয়াজ হয় নাই। কিন্তু এইখানে যখন বিএনপির ক্যান্ডিডেটের সাথে সেম জিনিসটা হয়েছে, প্রেসিডেন্ট কিন্তু সরকার তৈরি করে দিয়েছে চিটাগং দিয়ে, সো এমন না যেটা প্রথমবার হচ্ছে, তাহলে তখন আপনার প্রবলেম হয় নাই এবং সরকার প্রেসিডেন্ট তৈরি করেছে সেটার বিরুদ্ধে আপনারা কথা বলেন নাই। এখন আপনারা ইশরাকের বিরুদ্ধে কথা বলছেন, এটার কি যৌক্তিকতা আছে? এবং এখানেও আপনারা ইশরাকের বিরুদ্ধেই কথা বলছেন। দ্য লিগাল প্রবলেমস উইথ দ্যাট কেস, যেটা চিটাগাংয়েরটা তো সেম জিনিসটা অ্যাপ্লাইড, সেটা নিয়ে আপনারা তখনও কথা বলেন না, এখনও কথা বলছেন না। তার মানে এটা পিওরলি রাজনৈতিক, এটা কোনো মোরাল বা লিগাল ইস্যুতে আপনারা নড়াচড়া করছেন না। আর রাজনৈতিক ইন দ্য সেন্স যে আপনারা বিএনপিকে আপনার সাইড স্টেপ করতে চেষ্টা করছেন। তো সেটা যদি হয় তাহলে এনসিপির তো সাপোর্ট তো কোনো কিছু থাকবে না। এখন নির্বাচন কমিশন রিলেটেড যেটা, তারা একবার দাবি করছেন নির্বাচন কমিশনকে, এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করতে হবে। তারা দাবি করছেন লোকাল নির্বাচন আগে আনতে হবে। আমি চাইতেই পারি লোকাল নির্বাচন আগে, অনেকেই চেয়েছেন, অনেকে মানে কি আসলে স্পেসিফিক ওই আপনার জামাত ইসলামী চেয়েছে আর এনসিপি চেয়েছে, এর সাথে আরেকটা পার্টি আছে মানে জামাত ইসলামের বি টিম, এবি পার্টি, সো সেটাকে আমি ধরছি না। কিন্তু সো জামাত ইসলাম আর এনসিপি এই দুটো দলই শুধু চেয়েছে আপনার লোকাল নির্বাচন আগে। তো এইটা দুটো দল চেয়েছে, বাকি কোনো দল চায় নাই। তাহলে এই দুটো দল চেয়েছে বলে অন্য কোনো দল না চাওয়া সত্ত্বেও তারা এখন বলছে যে এটা বাধ্যতামূলক দিতেই হবে। কেন? এটা জনগণের দেবে। কেন? তুমি জনগণের কাছে শুনে আসছো, জনগণের কাছে শুনতে চাও, তাহলে তুমি আগে জেনারেল নির্বাচন দাও। জেনারেল নির্বাচনে এটা তোমার টপিক বানাও, এটা তোমার টপিক বানাও যে আমি এইভাবে লোকাল নির্বাচন দিব, যেন আপনার কোনো এমপির মন্ত্রীর হস্তক্ষেপ না হয়। এইটা আমি দিব, একমাত্র আমি দিব, বিএনপি দিবে না, এনডিএম দিবে না, অন্য কোনো দল দিবে না। সো তাইলে আমাকে তোমরা ভোট দাও। এই যে যেমন এনসিপি থেকে শুরু হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে শুরু হয়েছে, মানে খুদ কয়েকজন উপদেষ্টা গণমাধ্যমকে বলেছেন এবং প্রেস সচিবও গণমাধ্যমকে বলেছেন যে জনগণ তো আরও 5 বছর ইউনূস সরকার চায়, এটা বলেছেন তারা। এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে কোনো ধরনের অ্যাপোলজি বা কোনো ধরনের কিচ্ছু দেওয়া হয় নাই এবং এনসিপি কন্টিনিউসলি বলে আসছে যে এইটা তো ভালো হয়। তাইলে তোমরা বলো না ভাই, তোমরা বলো যে নির্বাচনে আসেন, আমরা জোর করে ইউনূস সাহেবকে আমাদের প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট বানাবো, যে আমরা উনারে নিয়ে বা উনারে প্রেসিডেন্ট বানাবো, আমরা সংবিধান চেঞ্জ করব, আমরা জিতবো, জিতে সংবিধান চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ পাওয়ার আনবো এবং আমরা তখন দাওয়াত দিয়া জোর করে হইলেও ইউনূস সাহেবকে আমরা প্রেসিডেন্ট বানাবো। আপনারা যদি 5 বছর ইউনূস সরকার চান তাহলে আমাদেরকে ভোট দেন। এটাও তারা তাদের ইলেকশন এজেন্ডা বানাতে পারে, বানাক না। কথাটা কি না, জনগণের কাছে যাব না, আমি সো অ্যান্ড সো এনসিপির নেতা
বা আমরা এনসিপি, আমরা জানি জনগণ কি চায়। ভাই আমরা বহুত দেখেছি এই ধরনের জিনিসপত্র, এই ধরনের জিনিসপত্র আর দেখতে চাই না, এবং এটা যদি আরো বেশি হয় তাহলে এটার বিরুদ্ধে আসলে আমরাও একটা লেভেলে ফোর্সড হব রাজপথে নামতে। তাহলে এই যে শক্তির ব্যবহার, জি, যে কোনো জায়গায় শক্তির ব্যবহার আমরা দেখি, নির্বাচন আসলেও এক ধরনের শক্তির ব্যবহার হয়, নির্বাচনের আগে পরেও শক্তির ব্যবহার দেখি, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি শক্তির ব্যবহার। তাহলে পুরনো রাজনৈতিক চর্চার পরিবর্তন কোথায় আসলো? দেখেন পরিবর্তন তো এক নম্বর হলো আস্তে আস্তে আসবে। তবে একটা জিনিস আপনার সাথে আমি একমত এবং অত্যন্ত আশাহত, যে এই যে তরুণদের যে দলটা, এবং এই দলটা প্রথম থেকে হয়তো পথভ্রষ্ট ছিল, বাট এই তরুণদের দল থেকে আমি আর অনেক বেশি আশা করেছিলাম। এতটা তারা পথভ্রষ্ট হবে, এতটা তারা বাংলাদেশের রাজনৈতিক কালচার সব কিছু ভুলে যে, এবং দেশের লং টার্ম কি ভালো বা কি সব কিছু ভুলে যে গণতন্ত্রের জন্য কি দরকার এগুলোর দিকে একেবারেই নজর না দিয়ে তারা এইভাবে পথ চলা শুরু করবে, এটা আসলে আমি প্রথমে কখনোই চিন্তা করিনি। সেক্ষেত্রে কি একদম আমরা যদি বলি যে যে পরিবর্তনের আশা আমরা করছিলাম, এখানে একটা ছোট্ট জিনিস আমি একটু অ্যাড করি, এটা বোধহয় মানে আপনার শো অন হওয়ার আগে আমরা আলোচনা একটু করছিলাম। রিসেন্টলি এনসিপি দাবি করেছে 3 জন উপদেষ্টার কে বরখাস্ত করার বা পদত্যাগ করার, ইদার ওয়ে, মানে তাদেরকে চাকরিচ্যুত করার, পজিশনচ্যুত করার দাবি করেছে। এর মধ্যে 2 জন উপদেষ্টা, একজন হলো ফাইন্যান্স উপদেষ্টা, একজন হলো প্ল্যানিং উপদেষ্টা। এই সরকারের যা কিছু অর্জন আছে তার মূল অর্জন দুটো। একটা হলো বেশ কিছু সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, স্পেশালি রোজার মাসে, এবং আরেকটা হলো ব্যাংকিং সেক্টরে কিছু স্থিতিশীলতা এসেছে। এই 2 জন, এই যে প্ল্যানিং অ্যাডভাইজার এবং ফাইন্যান্স অ্যাডভাইজার, এই 2 জন পুরাপুরি রেসপন্সিবল এই দুটো ভালো কাজের জন্য। সো যে একটু ভালো কাজ হয়েছে, এনসিপি এখন সেই উপদেষ্টাদেরকে সরাতে চাচ্ছে। এগেন আমরা তো চাই ভাই সব উপদেষ্টাই সরানো, কারণ আমরা চাই নির্বাচিত সরকার আসা। বাট এই যে এনসিপি আসলে কি চাচ্ছে এবং এনসিপিকে দিয়ে এই কাজগুলো কারা করাচ্ছে, এমনও তো হতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ইনারা যারা এই যে ভালো কাজগুলো করেছেন, ডক্টর ওয়াহিদুদ্দিন বলেন আর আপনার ডক্টর সালেউদ্দিন বলেন, হ্যাঁ, যারা ভালো কাজগুলো তারা হয়তো এই যে উল্টোপাল্টা জিনিসের বিরোধিতা করছে, এবং যেহেতু বিরোধিতা করছে সেহেতু যারা সমতাকে ধরে রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে, তারা হয়তো তাদের বিরুদ্ধে এই মুভমেন্টে আবার এনসিপিদেরকে নামিয়ে দিচ্ছে। এরকম হতে পারে, ইগেন আমি জানি না, আমার কাছে ফ্যাক্টস নেই, বাট এখন তো তাই মনে হচ্ছে। কারণ যে আপনার জন্য অ্যাচিভ করেছে আপনি তাকে বের করতে চান, তাহলে কি সরকার চালাবেন আপনি? সো সবকিছুই আমরা একটু একটু আশঙ্কার ভেতরে আছি আসলে, সত্যি কথা বলতে। সেক্ষেত্রে আশঙ্কার প্রসঙ্গটা যেহেতু আসলো, সেক্ষেত্রে এই যে রাজনৈতিক সংস্কারের আলাপ হচ্ছে, রাজনৈতিক দলগুলোও বলছে যে তাদের নিজেদের সংস্কার প্রয়োজন, কিন্তু যে সামনে নির্বাচন আসবে, ধরেন এই নির্বাচনের সময় আমরা দেখি যে নমিনেশন কেনা, সেখানে যে টাকার লেনদেন হয়, সেখানে একটা বড় অর্থলগ্নি হয় শুধুমাত্র নির্বাচনকে ঘিরেই। এই জিনিসগুলোর পরিবর্তন কিভাবে হয়? কারণ যে টাকা দিয়ে আসলে তার নির্বাচনে অংশ নিচ্ছে বা এমপিশিপ সে কিনবে, সে তো ভাই ব্যবসার জন্যই আসলে এই রাজনীতিতে আসে। এখন এখানে কয়েকটা জিনিস চলে আসে। প্রথমত হলো যে আপনি যেই মানে টাকা রাজনীতিতে বা নির্বাচনে টাকার খেলা হয় না, এটা সত্যি না, খেলা হয়, অনেক কিছুর খেলা হয়, তার মধ্যে টাকাটাও গুরুত্বপূর্ণ হয়ে যায়। বাট আপনি এটাকে যেভাবে পরিবেশন করছেন, এটা গত 15 বছরের ইতিহাস। আওয়ামী লীগের সরকারের আমলে যেটা হয়েছিল যে নির্বাচন তো হবে না, সো হাসিনা যদি তোমাকে নমিনেশন দেয় তাহলে তুমি এমপি, আর হাসিনার কাছে নমিনেশন তুমি কীভাবে, নির্বাচন তো হবে না, সো পাবলিককে খুশি করার তো কিছু নাই, তাহলে হাসিনাকে কীভাবে খুশি করবা? তাহলে হাসিনার আশেপাশের লোকজনকে টাকা দিবা, হাসিনাকে খোদ হয়তো টাকা দিবা। সো তখন এই যে গত 15 বছরে যেটা হয়েছে যে নমিনেশন বাণিজ্য, পিওর বাণিজ্য এটা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের অতপ্রত অংশ না, এটা গত 15 বছরের। সো গত 15 বছর আমরা পার করে এসেছি, এখন আমরা কম্পিটিটিভ নির্বাচনে যাব। আমি আশাবাদী যে এই যে জিনিসটা বলছেন এটা অটোমেটিক্যালি হয়তো বড় দাগে হবে না, ছোটোখাটো অনেক কিছু হতে পারে ভাই, সেটা নিয়ে তো আমি কথা বলতে পারবো না, বাট আমি আশাবাদী যে বড় দাগে এই জিনিসটা একাই এই সামনে নির্বাচনে আর হবে না। তাহলে দলগুলো যে টাকার উৎস এবং পরিচালনার নীতি, সেটা কতটা পরিষ্কার রয়েছে বলে মনে করেন? দেখেন এই মুহূর্তে যতটা পরিষ্কার আছে আর তার থেকে আরও বেশি পরিষ্কার হওয়া উচিত বলে আমি মনে করি। যেমন মনে করেন এই সংসদ কমিশনের একটা ছিল যে ওই কি বলে রাইটস টু ইনফরমেশন অ্যাক্টের ভেতরে দলগুলোকে ফেলা, যেন দলের ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের সব কিছু আরও পরিষ্কারভাবে জনগণ নিজেরাও চাইতে পারে, এবং এটাতে আমার দলের পক্ষ থেকে আমরা এগ্রি করেছি যে আমরা এটার সাথে নীতিগতভাবে একমত। দলের অনেক ধরনের সিক্রেটস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট দলের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো জাস্ট লাইক আপনার একটা পাবলিক লিমিটেড কোম্পানির যদি
ওপেন হতে পারে, তার দলেরটাও হতে পারে। এবং দলেরটা হওয়ার কিছু প্রয়োজনীয়তা, লং টার্ম প্রয়োজনীয়তা আমরা দেখি, কারণ অনেক সময় হয় যে আপনাকে কেউ ডোনেট করতে চায় কিন্তু অন্য দলের ভয়ে আপনাকে করতে পারে না। সো পুরো জিনিসটাই যদি ওপেন হয়ে যায় তাহলে এই ভয় ভীতি আর কারোর ভেতরেই থাকে না। সো এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই ওপেননেসটা আরও দরকার। তবে আমরা এটাও আশা করেছিলাম যে যারা এই ওপেননেস নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে, এই যে নতুন যে তরুণদের দল, তারাও এই ওপেননেসটা রাখবে। যেমন মনে করেন আমার দল যখন একটা প্রোগ্রাম করি, আমাদের প্রোগ্রামের খরচ খুব অল্প হয়। কেন? কারণ উই ক্যান্ট অ্যাফোর্ড অনেক খরচের প্রোগ্রাম, যে সত্যি কথা ভাই, বেশি খরচের প্রোগ্রাম আমরা অ্যাফোর্ড করতে পারি না। তো এবং এই খরচগুলো বেশিরভাগ সময় মোটামুটি পুরোটুকুই, যদি বেশি বড় প্রোগ্রাম হয় তাহলে বাইরে থেকে হয়তো কিছু আমরা অনুদান নিই, বাট তখনও যখন বড় প্রোগ্রাম এবং বাইরে থেকে কিছু অনুদান নিই তখনও অ্যাটলিস্ট 90% দলীয় কর্মী এবং নেতৃবৃন্দ ডোনেট করে। স্ট্রাকচারের সাথে সম্পৃক্ত যে জায়গাটাতে, সেটা হচ্ছে এই যে যিনি ব্যবসায়ী রাজনৈতিক নেতা, তিনি দলের জন্য খরচ করছেন, তার তো কিছু না একটু চাহিদা থেকেই তিনি এটা খরচ করছেন, এমনি এমনি তো আর করছেন না, মানে চ্যারিটি। সো যখন তিনি করছেন তখন তিনি আসলে এখান থেকে কিছু না কিছু চান, যখন চান এটা তো তিনি ফেরত নিতে চান না। আচ্ছা, এখানে আবার ফেরত চলে আসি, ইট ডিপেন্ডস। আপনি ব্যবসায়ী, কিন্তু আপনি গত 30 বছর ধরে ত্যাগের রাজনীতি করে যাচ্ছেন। 30 বছর ধরে আপনি ত্যাগের রাজনীতি করতেন না যদি আপনি শুধু পয়সা বানানোর জন্য এসে থাকেন, তাহলে আপনি করতেন না ভাই। যেমন দেখেন আওয়ামী লীগ গত 2018 নির্বাচনের পর দেখা গেছে 70-something% তাদের মেইন পরিচিতি দিয়েছে ব্যবসা। আর যারা মেইন পরিচিতি ব্যবসা দেয়নি, ডাক্তার বা অন্য কিছু দিয়েছে, তাদেরও আসলে মেইন পরিচিতি ব্যবসা, ডাক্তারি একটা ডিগ্রি আছে, হ্যাঁ, হাসপাতালে ব্যবসা করে, এই ধরনের কিছু ব্যবসা করে, সবাই ব্যবসায়ী ছিল। এদের সবাই কোথায়? আচ্ছা, এখন দেখেন একই দাগে আওয়ামী লীগ যে এর আগে কখনো দলগতভাবে নির্যাতিত হয় নাই বা কিছু হয় নাই তা না, তো নেতারা তো ছিল ভাই, ছিল না? এই যে বিএনপি গত 15 বছর সারাক্ষণ দৌড়ের উপরে ছিল, নেতারা তো ছিল। তাহলে আমরা এই যে মুখে নতুন বন্দোবস্তের কথা বলি, কিন্তু পুরনো রাজনীতির বা ক্ষমতার যে রাজনীতি, সেটার আসলে খুব বড় পরিবর্তন হয়নি। দেখেন, প্রথমত হলো যে পরিবর্তন হবে কি হবে না এটা নতুন নির্বাচন না দেওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না। আমি বিশ্বাস করি পরিবর্তন হয়েছে এবং সেটা দৃশ্যমান হবে নতুন নির্বাচনের পর বা নির্বাচনের সময় এবং পরে দৃশ্যমান হবে। কিন্তু এখন ওই জায়গাটাতে আসেনি তো, দৃশ্যমান হওয়ার সুযোগ পাইনি তো আমরা, এটা একটা। দ্বিতীয়ত হলো এই যে আপনি বন্দোবস্তের কথা বলছেন, বন্দোবস্ত বলতে কে কি বুঝাচ্ছে? যেমন মনে করেন বামপন্থী দলগুলো বলবে যে আমি নতুন বন্দোবস্ত চাই, আমি সোশ্যালিজম বা মার্কসিজম চাই। আমি তো চাই না ভাই মার্কসিজম, ওই বন্দোবস্ত তো আমি চাই না। আমি তো আমাদের যে কনস্টিটিউশনাল বন্দোবস্ত আছে লিবারেল অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি, আমি সেই লিবারেল ডেমোক্রেসিটাই চাই। আমি যে সুন্দরভাবে ওই ডেমোক্রেসিটা দেখতে চাই, যে আমি বলবো লিবারেল ডেমোক্রেসি, আমি বলবো আমার বন্দোবস্ত লিবারেল ডেমোক্রেসি, কিন্তু আসলে আমি ডিক্টেটরশিপ করবো, লিবারেল ডেমোক্রেসি রাখবো না, এইটা আমি চাই না। সো আমি অরিজিনাল কনস্টিটিউশনাল বন্দোবস্ততেই থাকতে চাই উইথ রিফর্মস। সো বন্দোবস্ত বলতে আপনি কি মিন করছেন? সো এক একজন একটা মিন করছে। এই যে নতুন রাজনৈতিক দল যেটা আসলো সেটা বন্দোবস্তের কথা বলছে, কিন্তু তাদের বন্দোবস্ত মানে কি তারা এখন পর্যন্ত পরিষ্কার করতে পারে নাই। আচ্ছা, আমাদের রাজনীতিতে এখন আবার উগ্রবাদী রাজনীতির ঝুঁকি বাড়ছে এবং আমরা দেখছি যে সেটা ধর্মকে ব্যবহার করেই সেই ঝুঁকিটা বাড়ছে। আপনি কি দেখছেন সামনের দিনে এই ঝুঁকিটা কত বড় হতে যাচ্ছে? আমি বিশ্বাস করি আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে বিশাল আশঙ্কার কিছু নেই। এই আপনার উগ্রবাদী বা এক্সট্রিমিস্ট রাজনীতি বা পন্থাদেরকে নিয়ে এই মুহূর্তে যে জায়গায় আছি, যেটা হয়ে থাকে যখনই একটা অন্তর্বর্তীকালীন সরকার আসে, হ্যাঁ, তখনই এই যে এই উগ্রপন্থীরা একটা সুযোগ পায় আর একটু বেশি আওয়াজ তোলার। এখন সেটা হয়েছে, এখন সেটা আওয়াজ তোলার সুযোগ পাচ্ছে। একটু দুঃখজনক যে এই আওয়াজগুলো অনেক জায়গায় এই আওয়াজের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার একটা শক্ত স্ট্যান্স নেওয়া উচিত ছিল। যেমন আমি পরিষ্কারভাবে নিন্দা জানিয়েছি যখন মেয়েদের ফুটবল খেলাকে আক্রমণ করা হয়েছিল। আমি আমার দলগতভাবে আমরা শক্তভাবে নিন্দা জানিয়েছি যখন নারী কমিশনের বিরুদ্ধে বিশালভাবে সবাই রাজপথে নেমেছে। মানে নারী কমিশনের প্রপোজালে আমি একমত নাই হতে পারি, কিন্তু কমিশনের বিরুদ্ধে দাঁড়ানো এটার কোনো সার্থকতা বা জাস্টিফিকেশন আমি দেখি না। সো এই জায়গাগুলোতে আমরা শক্তভাবে নিন্দা জানিয়েছি। যেমন যারা করেছে তাদের বিরুদ্ধে নিন্দা জানিয়েছি, একই সাথে সরকারের বিরুদ্ধে নিন্দা জানিয়েছি। কারণ সরকার কেন স্ট্যান্স নিল না? যখন নারী ফুটবল পিচে আক্রমণ হলো তখন তো সিসিটিভি ফুটেজ বা সোশ্যাল মিডিয়া ফুটেজ ছিল কারা আক্রমণ করেছে। ইমিডিয়েটলি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হলো না, ব্যবস্থা নেওয়া হলো না? কিন্তু আমরা তো পরে দেখলাম আবার যে সেখানে আবারও খেলার আয়োজন করা হলো আবার। হ্যাঁ, কিন্তু ইমিডিয়েট এফেক্টে কি ছিল? তার পরের 24 ঘন্টার ভেতরে যেটা হয়েছে যে আপনার উপদেষ্টা মণ্ডলী থেকে বলেছে তারা নিন্দা জানাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বড় অ্যাকশন হয় নাই। এরপর নাগরিক পর্যায়ে যখন শক্ত নিন্দা হয়েছে তখন তারা আবার প্রোটেকশন দিয়ে কিছু অ্যারেস্ট করে। সো এই যে নাগরিক পর্যায়ের এটা নিন্দার জন্য ততক্ষণে অলরেডি ওই যে দ্য টাইম হ্যাজ পাস্ট। যারা উগ্রপন্থী তারা কিছু দূর সাহস পেয়ে গেছে। আপনি হিজবুত তাহরিরকে মার্চ করতে দিলেন, নিষিদ্ধ অর্গানাইজেশন, তাদেরকে হাজার হাজার লোক নিয়ে মার্চ করতে দিলেন, এবং আপনার প্রত্যেকটা ইন্টেলিজেন্স ইউনিট জানতো সপ্তাহ দুয়েক আগে থেকে যে এই মার্চ হবে। প্রত্যেকটা এলাকায় পোস্টারিং হয়েছে। ঢাকা শহরে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি, আমরা রাজনীতি করি তো ভাই, ঢাকা শহরে কোথাও পোস্টার লাগাতে হলে আপনার ওই এলাকার পুলিশের সাথে হাই হ্যালো করে পোস্টার লাগাতে হয়। কেন? কারণ অলমোস্ট প্রত্যেকটা মহল্লায় এভরি 15 মিনিটস একটা টহল যায়, এভরি 15 মিনিটস। পোস্টার আপনি যখন লাগাবেন, শত শত পোস্টার লাগাবেন, পোস্টার লাগাতে সময় লাগে, আঠা মারবেন, লাগাবেন, এক দেয়ালে 30-40টা লাগাবেন, তারপর পরের দেয়ালে যাবেন। সো ওই গলিটা পার হইতে আপনার আধা ঘন্টা উঠতে লাগবে। সো আপনি ওই গলিটাতে বা ওই রাস্তায় যখন পোস্টার লাগাচ্ছেন, টহল 2বার আপনাকে ক্রস করবে, 2বার। এই 2বারে টহলে আপনারা দেখে নাই, যার জন্য মনে করেন আমরা আওয়ামী লীগের সময় সহজে পোস্টার লাগাতে পারতাম না, কারণ আমরা আওয়ামী বিরোধী দল। সো পুলিশই এসে আমাদের লোকজনের বাইরে উঠাই দিত। হ্যাঁ, সো এই যে আরাম করে যে হিজবুত তাহরির পোস্টার লাগিয়েছে, তার মানে কি? তার মানে প্রশাসন জানে হিজবুত তাহরির পোস্টার লাগাচ্ছে। প্রশাসন জানে মানেই তো সরকার জানে। তাহলে সরকার কি ব্যবস্থা নিয়েছে? আমার পয়েন্টটা বুঝতে পারছেন? তাহলে এই যে উগ্র মতাদর্শের এক ধরনের, আচ্ছা, সো বাট আমি আপনার অরিজিনাল প্রশ্নতে কুইকলি ফেরত আসি। সো উগ্র মতাদর্শ এই সুযোগগুলো পাচ্ছে, ওকে, কিন্তু এই সুযোগগুলো পাওয়া ছাড়াও এরকম অন্তর্বর্তী টাইমগুলোতে উগ্র মতাদর্শগুলো একটু চারা দিয়ে উঠতে চেষ্টা করে। এটাই সিস্টেম, কারণ তারাও জানে যে সরকার এখন দুর্বল, এখন আমরা একটু চারা দিতে পারি। এবং তাদেরকে যারা পছন্দ করে, তারা উগ্র মতাদর্শীর অ্যাক্টিভিস্ট না, কিন্তু চিন্তা চেতনা হয়তো ধারণ করে, তারাও তখন একটু অ্যাক্টিভিস্ট ভাব নেয়, কারণ তারাও তখন একটা সুযোগ পায়। সেই সুযোগ ধরে কি মব না, এখন এইটাকে কতখানি আপনারা প্রশ্রয় দেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কত লম্বা আপনারা টেনিউর দেন, এর উপরে ডিপেন্ড করবে সামনে যে এই উগ্রপন্থীরা প্রবলেম হবে কিনা। সো এখন প্রশ্রয়টা এই সরকার দিচ্ছে। কেন দিচ্ছে? বুঝে দিচ্ছে, না বুঝে দিচ্ছে, বা পারছে না থামাতে বলে দিচ্ছে, হোয়াট এভার দ্য রিজন মেবি দিচ্ছে। দ্বিতীয়টা আসেন, তাহলে এই সরকার যদি আপনি আরও বিলম্বিত করেন এই সরকারের অবস্থান, তাহলে এরা আসলে একটা থ্রেটের জায়গায় যাওয়ার একটা ছোট সম্ভাবনা হলেও থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে আছি, এখন যদি সুন্দর সময়ের ভিতর আমরা নির্বাচনে যাই, তাহলে আমি এই উগ্রপন্থীদের এমন কোনো জায়গায় যায় যে তারা পৌঁছায়নি, যেটা এখন অ্যাবনর্মাল একটা পজিশন এবং সামনে যে বড় থ্রেট হবে। মবক্রেসি আরেকটি বড় মানে সমস্যা আমাদের জন্য। এই মুহূর্তে আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যেটা থামানোর চেষ্টা হচ্ছে, সেনাপ্রধান বলছেন যে তারা এই বিশৃঙ্খলা, এই সহিংসতা সহ্য করা হবে না, নানা ধরনের বক্তব্য আমরা পাচ্ছি। কিন্তু আসলে কি মবক্রেসি বন্ধ করা যাচ্ছে নাকি এর পেছনেও আসলে আপনার কাছে মনে হচ্ছে যে সরকার শক্ত অবস্থানে দাঁড়াতে পারছে না? মুখে যাই, আমি দুটো মব ইনসিডেন্ট নিয়ে আপনাকে বলি। এগেন আমি কোনো নাম বলবো না, বাট যেটা সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা কিছু দূর আছে। হ্যাঁ, একটা হলো যখন হাইকোর্ট ঘেরাও করা হলো কয়েকজন জাজের নিষ্পত্তি চেয়ে, এবং আরেকটা হলো যখন 32 নম্বর ঘেরাও করা হলো। এই দুটোই স্পেসিফিক সরকারের উপদেষ্টা মণ্ডলীর কয়েকজনের সহযোগিতায় বা তাদের পারমিশন বলেন, কোনাইভেন্স বলেন, বা আলোচনার সাপেক্ষে বলেন, পরে হয়েছে। সো তাহলে এটা আসলে মব না সরকার থেকে পাঠানো, এটা আসলে বড় দাগে একটা চিন্তার বিষয়। এই দুটো কেসে বলছি, যেখানে ওই যে হাইকোর্ট জাজেসদের নিষ্পত্তি চেয়ে হাইকোর্ট দখল করা হলো, ঘেরাও করা হলো, আর একটা হলো 32 নম্বর। তো এই দুটো সম্বন্ধে আমি কনফিডেন্টলি বলতে পারি যে সরকার এটার সাথে জড়িত ছিল। মানে সরকার মানে কি, মানে উপদেষ্টা মণ্ডলীর কিছু ব্যক্তিবর্গ, পুরো উপদেষ্টা মণ্ডলী না, পুরো সরকার না, বাট কিছু ব্যক্তিবর্গ এটার সাথে সম্পৃক্ত ছিল। সো এর পরের ঘটনাগুলো আপনাকে যখন বললাম না যে আমাদের কাছে মনে হয় যে সরকার চায় তারপর পাঠায়, এই কারণেই বললাম। কারণ দুটো সম্বন্ধে, অ্যাটলিস্ট দুটো ইনসিডেন্ট সম্বন্ধে আমাদের কাছে পরিষ্কার, আমরা বিশ্বাস করি, অ্যাটলিস্ট আমি পরিষ্কার ইনফরমেশন বলবো, আমরা বিশ্বাস করি এই দুটোর সাথে সম্পৃক্ত, অতপ্রতভাবে সম্পৃক্ত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর কয়েকজন সদস্য। সো তার পরেরগুলোর সাথে তারা সম্পৃক্ত থাকবেন না। প্লাস যেটা আমরা দেখছি যে এটা হয়, তারপর তারা নতুন কিছু একটা আদেশ দেয় বা প্রজ্ঞাপন জারি করে। সো দ্যাট অল কামস টুগেদার। এই তথ্যগুলো আমাদেরকে মানে বাধ্য করে এই কনক্লুশনে আসতে যে এই মবগুলো আসলে সরকারের প্রণোদনায় বা সরকারের এই দ্বারা পরিচালিত। ওকে, এখন খুব কুইক উত্তরে যাব ভাইয়া, খুব ছোট ছোট।
আপনি এটা বলেন কিন্তু তারপর প্রশ্ন এমন করেন যেটা কুইক উত্তর দেয় না হ্যাঁ কুইক উত্তর দিতে হবে সেটা হচ্ছে যে গেলাম হ্যাঁ একদম কুইক উত্তর এগুলো সেটা হচ্ছে যে নারী কমিশনের যে সুপারিশ এসছে সেখানে কিছু সুপারিশ নিয়ে নানা রকমের মতামত দেখা গেছে কিন্তু কিছু দল বা সামাজিক সংগঠন রাজনৈতিক দল তারা পুরো কমিশনই বাতিল চেয়েছেন সেটার সম্পর্কে আপনার মন্তব্য জি পুরোপুরি নিন্দা জানাই পুরোপুরি সেটার বিরোধিতা করি নারী কমিশনের প্রপোজাল পুরোপুরিভাবে আমার দেখার সুযোগ হয়নি কয়েকটা প্রপোজাল দেখেছি যে কয়টা দেখেছি তার ভিতরে বেশিরভাগের সাথে আমি একমত না সেটা আলাদা জায়গায় আর নারী কমিশনের বিরুদ্ধে জাস্ট কমিশন হতে পারবে না এটা আলাদা জায়গায় কমিশন হতে পারবে না যারা বলছে তাদের কথার কোনো মেরিট নাই কোনো ভিত্তি নাই এবং তাদেরকে এই কথাটা বলতে দেওয়াটাও কিছু দূর হেট স্পিচের সমতুল্য বলে আমি মনে করি জুলাই হত্যাকাণ্ডের বিচার কতটা দৃশ্যমান হচ্ছে আপনার কাছে এটা আদতেই হবে এই মুহূর্তে একেবারেই দৃশ্যমান না তবে কাজ চলছে এবং এটা এগেন যদিও সরকারের অনেক ভুল অনেক ত্রুটি আছে তবে এটা খুব কমপ্লিকেটেড একটা জিনিস সো এখানে শুধু সরকারের দোষ ধরলে হবে না এবং সরকার যে পুলিশ প্রশাসন বা সব জায়গা থেকে সহযোগিতা পাচ্ছে সেটাও না সো অনেক ধরনের গ্যাপস আছে তারা হয়তো চেষ্টা করছেন আমি বিশ্বাস করি তারা চেষ্টা করছেন তবে আসলে নির্বাচিত সরকার আসার পরও আরও প্রলম্বিত একটা প্রসেস থাকবে এই পুরো বিচার প্রক্রিয়াটা পার করতে গণমামলা গণগ্রেপ্তার এবং এটা ঢালাওভাবে হচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন এগেন অত্যন্ত নিন্দনীয় গণমামলা সম্বন্ধে শুরু থেকেই অগস্ট সেপ্টেম্বর থেকে যখন গণমামলা দায়ের করা শুরু হয় তখন আইন উপদেষ্টা মহোদয় গণমাধ্যমের মাধ্যমে জনগণকে দেশবাসীকে আমাদের সবাইকে বলেছিলেন যে পুলিশ প্রশাসন এখন যে দুর্বল অবস্থায় আছেন এবং জনগণ যেভাবে উত্তেজিত আছেন তারা গণমামলা যখন দিচ্ছেন পুলিশ প্রশাসনের কোনো উপায় নেই এটা না নিয়ে কিন্তু কোনো ধরনের কাউকে হয়রানি করা হবে না ফুল তথ্য উপাত্ত না নিয়ে সো ফুল ইনভেস্টিগেশনের আগে কাউকে হয়রানি করা হবে না সো সেই জায়গাটা থেকে আমি আমরা আমাদের দলের জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম যে আইন উপদেষ্টা এবং মানে সরকার অনেক লিমিটেশনসের মধ্যে আছেন তারা ওই লিমিটেশনের মধ্যে কাজ করছেন কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যে গত কিছুদিন আগে একজন নায়িকাকে যখন গ্রেফতার করা হলো এবং যেই মামলায় গ্রেফতার করা হলো সেখানে পরিষ্কার হয়ে যায় যে আইন উপদেষ্টা যে কথাটা জনগণের জন্য বলেছিলেন সেটা ওনারা ফলো করছেন না তাহলে এখন তাদেরকে নিন্দা জানানো ছাড়া আর কোনো উপায় থাকে না সামনের দিনটা নিয়ে কতটা আশাবাদী আপনি আমি এবং এই মুহূর্তে কি কি জরুরিভাবে করণীয় বলে মনে করেন এই মুহূর্তে যতগুলো ঝামেলায় আমরা আটকে আছি সো এই ঝামেলাগুলো আলাদা আলাদা করে আমাদের সলিউশনের সম্ভাবনা এই সরকারের দ্বারা খুবই কম এর জন্য জরুরিভাবে একমাত্র নির্বাচনই দরকার বলে আমি মনে করি আর আশাবাদের জায়গায় আমি প্রচণ্ডভাবে আশাবাদী বিশাল একটা আন্দোলনের মাধ্যমে আমরা আজকে যে জায়গায় এসেছি এখানে আসলে যে স্পিরিটটা বাংলাদেশের জনগণের ভিতরে ছেয়ে গেছে যে ডিজায়ার্স যে ডিম্যান্ডগুলো নতুনভাবে জাগ্রত হয়েছে সেগুলো যদি আমরা একটু সঠিকভাবে চ্যানেল করতে পারি আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশ অনেক দূর খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে সক্ষম হবে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চমৎকার আলোচনার জন্য নিশ্চয়ই আগামীতে আরও কথা হবে এবং যে প্রশ্ন বাকি থেকে গেল সেগুলো নিশ্চয়ই আবার জানার সুযোগ ঘটবে আমাদের সাথে যুক্ত ছিলেন ববি হাজ্জাজ যার কাছে মনে হচ্ছে নির্বাচনই এখন একমাত্র সমাধান কিন্তু আসলে কি নির্বাচন একমাত্র সমাধান বা যে যে বিষয়গুলো এখনও আমাদের পক্ষে সমাধান করা সম্ভব হয়নি নির্বাচনের পর সেই সমাধানের সূত্র কি খুঁজে পাওয়া যাবে সেই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে আমি ফারহানা রহমান পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন